আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখেছেন, ছোট বাচ্চারা হয়তো দুটা বন্ধু সকালবেলা একসাথে তুমুল মারামারি করবে, আবার দেখবেন বিকেলবেলা ওই দুই বন্ধুই একসাথে গলাগলি ধরে ঘুরছে। আবার কখনো দেখবেন একটা বাচ্চা হয়তো একটা আইসক্রিমের জন্য চোখের পানিতে বুক ভাসাচ্ছে মায়ের কাছে। তো পরবর্তীতে মা যদি আইসক্রিমটা কিনে দেয়, দেখা যাবে তার মুখে এত সুন্দর হাসি, কিছুক্ষণ আগে সে যে এত মায়ের খেয়েছে মায়ের হাতে, এটা কিন্তু সে ভুলে যায়। তো আসলে এই শিশুদের মধ্যে এই বিষয়টা কেন হয়? তারা সকালবেলা একজনের সাথে তুমুল ঝগড়া বা তুমুল মারামারি হলো, বিকেলবেলায় কেন তার সাথে এত সুন্দর মিল হয়? তো এটার কারণ হলো, আসলে শিশুরা বর্তমানে বাস করে, তারা খুব সহজেই অতীতটাকে ভুলে যায়। কিন্তু ওই শিশুটাই যখন বড় হয়, তখন দেখা যায় যে অতীতে যদি তার জীবনে কোনো খারাপ স্মৃতি থাকে বা কারোর সাথে যদি তার কোনো খারাপ সম্পর্ক থাকে, সেই স্মৃতিটা সে সহজে ভুলতে পারে না। তো যার কারণে ওই স্মৃতিটা সে বয়ে বেড়ায়, এবং ওই স্মৃতিটা বয়ে বেড়ানোর কারণে দেখা যায় অনেক দিন আগে যদি কারোর সাথে কোনো কথা হয়ে থাকে বা কারোর সাথে কোনো শত্রুতা হয়ে থাকে, সে সেই স্মৃতিটা কিন্তু কখনো ভোলে না এবং সেটা ধরে রাখে। তো শিশুদের কাছ থেকেও কিন্তু আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। সেটা হচ্ছে, আমরা শিশুদের মতো বর্তমানে বাস করার চেষ্টা করব। আমরা কখনো অতীতটাকে বেশি দিন মনে রাখবো না। কারোর সাথে যদি কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে, তিক্ত স্মৃতি থাকে, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব ওটাকে আমরা ভুলে যাব এবং আমরা বর্তমানটাকে এনজয় করব। আমার এই কথাটার কিছু কারণ আছে। প্রথমত, আমরা যারা টিচিং প্রফেশনে আছি, আমাদের মূলত কাজ হচ্ছে টিনেজ বয়সী ছেলেমেয়েদের নিয়ে, অর্থাৎ টিন যেখান থেকে শুরু হয় আর কি, 13 থেকে 19 পর্যন্ত এই বয়সী ছেলেমেয়েরাই কিন্তু আমাদের কাছে পড়তে আসে। তো দেখা যায় এইসব ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে এদের মধ্যে আত্মহত্যা প্রবণতা অনেক বেশি থাকে। এটার কারণ হলো এই বয়সে এদের মধ্যে আবেগ অনেক বেশি থাকে। তো এই বয়সী ছেলে মেয়েদের বা এই বয়সী তরুণীদের এটা মনে রাখা উচিত যে এখন আমার জীবনে যদি কোনো খারাপ স্মৃতি থাকে, ভবিষ্যতে যে আমার জীবনে ভালো কিছু আসবে না সেটা কিন্তু না। যেমন আমি যদি আমার জীবনের উদাহরণ দিই, সেক্ষেত্রে দেখা যাবে আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই, আমি প্রথমবার অ্যাডমিশন দিয়ে আমি কোথাও চান্স পাইনি। আমার বন্ধুবান্ধব যারা ছিল তারা সকলেই ভালো ভালো ইউনিভার্সিটিতে, বিজ্ঞান ও প্রযুক্তিতে, এমনকি বিএড রুয়েট কুয়েটে অনেকেই চান্স পেলাম। কিন্তু প্রথমবার আমি কোথাও চান্স পাইনি। তো ওই সময়ে আমার কাছে খুব মনে হয়েছিল যে আমার বন্ধুবান্ধব সবাই ভালো ভালো জায়গায় চান্স পেলো, আমি তো কোথাও চান্স পেলাম না। তাহলে এই জীবনটা রেখে আমার আসলে কী লাভ? আমার তো আসলে মরে যাওয়া উচিত। এবং ওই ডিপ্রেশনটা ওই সময় এত বেশি ছিল যে আমার কাছে মনে হতো যে আসলে মরে যাওয়াটাই আমার জন্য বেটার। কিন্তু তখন কি আমি জানতাম যে আমার জীবনেও একসময় সফলতা আসবে? ওই সময় কিন্তু এই জ্ঞানটা মানুষের থাকে না। সো আমাদের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কারণে হয়তো রেজাল্ট খারাপ হয় বা মা বাবা হয়তো কোনো কারণে বকে, এসব কারণে অনেকে আত্মহত্যার দিকে ঝুঁকে যায়। তো আপনারা আপনাদের ছেলেমেয়েদের সচেতন করবেন, তাদেরকে বোঝাবেন যে তোমার এইটা খারাপ, হয়তো তোমার এইখানকার রেজাল্টটা খারাপ হয়েছে, তার মানে এই না যে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন কাজের কথায় আসি। আজকে মূলত আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়ের ছোট্ট একটা টপিকস নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। এই টপিকসটা বা এই অধ্যায়টা সিলেক্ট করার কারণ হচ্ছে, এখন যারা নতুন ফার্স্ট ইয়ার ভর্তি হবে, হয়তো আর কিছুদিন পরে তাদের ভর্তি শুরু হবে, তো তাদের সাথে রিলেটেড একটা টপিকস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। যেমন আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আসার আগে, অর্থাৎ এসএসসি লেভেলে, আমরা সরণ, বেগ, ত্বরণ এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি। তো ওই বিষয়ের সাথে রিলেটেড আরও কিছু এক্সট্রা বিষয় নিয়ে আজকে একটু আমি আলোচনা করার চেষ্টা করব। তো ওয়েলকাম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আমি মোহাম্মদ আলামিন হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। নিউটনীয় বলবিদ্যা
নিউটনীয় বলবিদ্যা এই চ্যাপ্টারটা মূলত আগের দুইটা অধ্যায়ের সমন্বয়। আগে এটা ছিল হচ্ছে রৈখিক গতি এবং কৌণিক গতির এরকম দুইটা আলাদা আলাদা চ্যাপ্টার ছিল, রৈখিক গতি এবং হচ্ছে কৌণিক গতি। তো এই দুইটা চ্যাপ্টার মিলে আমাদের এখন নতুন নামকরণ করা হয়েছে নিউটনীয় বলবিদ্যা। আমি খুব বেশি ডিটেলসে যাব না যে কেন এটাকে নিউটনীয় বলবিদ্যা কেন বলা হচ্ছে, এগুলো সম্পর্কে ডিটেলস আমি বিস্তারিত পরে আলোচনা করব। আমার মূলত আজকের এটার উদ্দেশ্য হলো আমরা কীভাবে একটা জানা জিনিস থেকে একটা অজানা জিনিসে যাওয়া যায় সেটা সম্পর্কে আজকে একটু আমি আলোচনা করতে চাচ্ছি। যেমন আমরা এসএসসি লেভেলে কিছু কিছু সংজ্ঞা পড়েছি, আমি কিছুক্ষণ আগে বলেছি। যেমন ধরো স্মরণ, স্মরণকে আমরা কী দিয়ে প্রকাশ করি? স্মরণকে প্রকাশ করি এস দিয়ে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা এক্স দিয়েও প্রকাশ করি। স্মরণ, স্মরণের একক কি? মিটার। অর্থাৎ একটা বস্তু এইখানে আছে, সেখান থেকে এখানে গেলাম, তার অবস্থানের পরিবর্তন হলো। অর্থাৎ স্মরণ হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াটাই হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে স্মরণ। তেমনিভাবে আমরা বেগ সম্পর্কে পড়েছি। বেগকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে, এবং এটার একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটা দিয়ে আমরা হচ্ছে বেগকে প্রকাশ করি। বেগটা কি? বেগ হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তুর স্মরণের যে পরিবর্তন। এটা তো তোমরা সংজ্ঞা সবাই ভালো করেই পড়ে এসেছো। এটা হচ্ছে বেগ। তারপরে ত্বরণ, ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে, এটা হচ্ছে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বস্তুর বেগের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ত্বরণ। তো সংজ্ঞা এগুলো আসলে খুব বেশি কঠিন কিছু না, সংজ্ঞা নিয়ে আলোচনা করার কিছু নাই। আমি এখন খুব মজার একটা জিনিস আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট কিভাবে কম্পেয়ার করে একটা জিনিস শেখা যায়। আমি এক পাশে রাখবো হচ্ছে রৈখিক বেগ, রৈখিক রৈখিক অনেক কিছুই হবে। আর এক পাশে আমরা রাখবো হচ্ছে কৌণিক। রৈখিক এবং কৌণিকটা কি? আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, স্মরণ, বেগ, ত্বরণ, এই যে বিষয়গুলো, এগুলো সব কিছু হচ্ছে সরল রেখা বরাবর। অর্থাৎ একটা বস্তু এইখানে আছে, এইখান থেকে এইখানে গেল, তো যেখানে যাবে সেই পথটা সে হচ্ছে সরল রেখা বরাবর যাবে। তেমনি স্মরণের পরিবর্তনটা হচ্ছে বেগ, কিন্তু সেই স্মরণের পরিবর্তনটা কোন দিকে হবে? অবশ্যই কোনো একটা নির্দিষ্ট দিকে, যেটা সরল রেখা বরাবর। অর্থাৎ এই যে আমরা বেগ, ত্বরণ এগুলো পড়লাম, এগুলো সবকিছু হচ্ছে সরল রৈখিক বরাবর। এখন কৌণিক বিষয়টা কি? কৌণিকটা হলো কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, এখন সেটার খুব ভালো একটা উদাহরণ হলো গাড়ির চাকা। একটা গাড়ির চাকা, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এখন এইটাকে অক্ষকে কেন্দ্র করে ওই চাকাটা কিন্তু ঘুরছে। তাহলে এই চাকাটা যখন ঘুরবে, তখন এই চাকাটা ঘোরা অবস্থায়ও কিন্তু এর স্মরণ আছে, বেগ আছে, ত্বরণ আছে, এবং আরো অন্যান্য অনেক বিষয়গুলো আছে। তো এই যে রৈখিক এবং কৌণিক, এই দুটার, এই রৈখিক থেকে কিভাবে কৌণিকে যাওয়া যায় এটা আজকে আমি একটু তোমাদের দেখাতে চেষ্টা করব। যেমন ধরো আমরা বললাম হচ্ছে স্মরণ, স্মরণকে আমরা সাধারণত এক্স দিয়ে প্রকাশ করি, যার একক হচ্ছে মিটার। স্মরণের একক হচ্ছে মিটার। এখন কৌণিক ক্ষেত্রে আসলে স্মরণটা কি? কৌণিক ক্ষেত্রে স্মরণ হলো কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, আমি ধরলাম যে একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ে এইখানে ছিল, সেটার অবস্থান হচ্ছে S1। এখন ওই যে রৈখিক ক্ষেত্রে যেরকম একটা বস্তু এইখান থেকে এইখানে গেল সরল রেখা বরাবর, তেমনি কৌণিক ক্ষেত্রে সেই বস্তুটা বৃত্তাকার পথে এইখান থেকে হয়তো এইখানে গেল। তো তাহলে এই যে বৃত্তচাপটা তৈরি করলো, এটা হচ্ছে থিটা দিয়ে হয়তো আমরা প্রকাশ করি, এইটা হচ্ছে কৌণিক স্মরণ। এটা হলো শুধু স্মরণ বা রৈখিক স্মরণ, আর এটা হচ্ছে কৌণিক স্মরণ। কৌণিক স্মরণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। তার মানে রৈখিক ক্ষেত্রে যেটা হচ্ছে স্মরণ হলো এক্স, ওইটাই কৌণিক ক্ষেত্রে স্মরণ হচ্ছে থিটা। শুধুমাত্র এই ক্ষেত্রে এটা বৃত্তাকার পথে ঘুরছে।
একইভাবে আমরা যদি বেগের কথা বলি, বেগ হচ্ছে ভি, আমি তো একটু আগে বললাম। ও আচ্ছা, তার আগে বলি, এই যে সরণের একক হচ্ছে মিটার, আর এই কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান, আর এ ডি, রেডিয়ান দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে কৌণিক সরণের পরিমাণটা। বেগের একক মিটার পার সেকেন্ড। তেমনি কৌণিক বেগ, কৌণিক বেগকে প্রকাশ করা হয় হচ্ছে এরকম ওমেগা দিয়ে। রৈখিক বেগ হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা হয়, কৌণিক বেগকে প্রকাশ করা হয় হচ্ছে ওমেগা দিয়ে। তাহলে এটার একক কি? এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে রৈখিক বেগ, এটা হচ্ছে কৌণিক বেগ। তারপরে আমি যদি ত্বরণ দেখি, ত্বরণকে আমরা এটাকে বললাম প্রকাশ করা হয় এ দিয়ে, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় হচ্ছে আলফা দিয়ে। রৈখিক ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে, কৌণিক ত্বরণকে প্রকাশ করা হয় হচ্ছে আলফা দিয়ে, এবং এটার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো এ পর্যন্ত সহজ। এছাড়াও এর বাইরে আরো অনেক কিছু আছে, যেমন আমি যদি বলি ভরবেগ, ভরবেগকে রৈখিক বেগের ক্ষেত্রে পি দিয়ে প্রকাশ করা হয়। পি ইকুয়াল হচ্ছে এম ভি, অর্থাৎ এম হচ্ছে ভর, বি হচ্ছে বেগ। ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে রৈখিক ক্ষেত্রে এটা হচ্ছে রৈখিক ভরবেগ। আর কৌণিক ক্ষেত্রে এটা কি হবে? কৌণিক ক্ষেত্রে এটাকে বলবো আমরা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। কৌণিক ভরবেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে দেখো, রৈখিক ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে এই যে এম ভর, রৈখিক বেগের ক্ষেত্রে যেটা ভর, কৌণিক বেগের ক্ষেত্রে ওটিকে বলা হয় হচ্ছে জড়তার ভ্রামক। এটা সম্পর্কে আমি কিছুক্ষণ পরে এটা সম্পর্কে আলোচনা করব। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামককে আই দিয়ে প্রকাশ করা হয়। এটা এগুলো থেকে যেমন এগুলোতে যাওয়া যায়, ভরকে অনেকটা জড়তার ভ্রামকের সাথে তুলনা করা যায়, তবে আমরা সরাসরি বলতে পারি না যে এই ভরটাই এই ক্ষেত্রে হচ্ছে জড়তার ভ্রামক। তবে ভরের পরিবর্তে কৌণিক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জড়তার ভ্রামক। আর বেগের তো আমরা দেখলাম, বেগকে আমরা কৌণিকের ক্ষেত্রে প্রকাশ করি হচ্ছে ওমেগা দিয়ে। তাহলে দেখো, যেটা ছিল হচ্ছে ভরবেগ পি ইকুয়াল এম ভি, এটা আমাদের জানা, কিন্তু এল ইকুয়াল আই ওমেগা এটা কিন্তু আমরা এর আগে কখনোই দেখিনি। কিন্তু দেখো, এই যে নতুন একটা সূত্র, এই নতুন সূত্রটা আসলে আসলো কোত্থেকে? জাস্ট পি ইকুয়াল এম ভি আমাদের জানা, এটা থেকে কিন্তু এটা আসলো। এই কারণে এই কম্পেয়ার করার উদ্দেশ্য হলো, আমি যদি জানা জিনিসের সাথে যদি অজানা জিনিসের তুলনা করি, তাহলে খুব সহজেই ওই জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া নিতে অনেক সুবিধা হয়। এক্ষেত্রে এটা হচ্ছে কৌণিক ভরবেগ, আই হচ্ছে জড়তার ভ্রামক, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। একইভাবে আমি যদি, তাহলে এখানে অবশ্য আর একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে শুধু ভর যদি হয় হচ্ছে এম, আর এক্ষেত্রে হচ্ছে জড়তার ভ্রামক আই। আচ্ছা, এরপরে আমরা কোন একটা বস্তু কখন গতিশীল হয়? যখন ওই বস্তুটার উপরে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ দিয়ে প্রকাশ করি। এই যে বল, এই বলটা কিন্তু রৈখিক বরাবর প্রয়োগ করা হচ্ছে। আর কৌণিক ক্ষেত্রে এটা কি হবে? অর্থাৎ একটা বস্তু এখানে আছে, এটাকে আমি যদি ধাক্কা দেই সোজা, তাহলে আমি একটা বল প্রয়োগ করলাম। তাহলে কৌণিক ক্ষেত্রে এটা কি? কৌণিক ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে টর্ক। তোমরা হয়তো নামটা শুনে থাকতে পারো। টর্ককে এই যে টি এর মাথায় এরকম একটু বাঁকা করে দিতে হয়, এটাকে বলা হয় টাউ। টর্ককে টাউ দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ যেখানে বল এফ, সেখানে টর্ক হচ্ছে টাউ। তাহলে দেখো, বল সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এই বলই যে আসলে টর্ক, এটা কিন্তু আমরা, যারা তোমরা এবার নতুন ভর্তি হচ্ছে, তারা কিন্তু এটা কিন্তু জানতে না। তাহলে দেখো, বলটাই আসলে হচ্ছে টর্ক। এরপরে আমরা একটা সূত্র জানি, বল এফ সমান কি? বল এফ সমান হচ্ছে এম এ, অর্থাৎ বল সমান হচ্ছে ভর গুণন হচ্ছে ত্বরণ। একইভাবে এইটাকে যদি আমি এই কৌণিক ক্ষেত্রে কনভার্ট করি, তখন টর্ক টাউ সমান হবে হচ্ছে, দেখো একটু আগে আমি বললাম যে ভরের পরিবর্তে আমরা লিখতে পারি জড়তার ভ্রামক আই। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি টাউ ইকুয়াল হচ্ছে আই
আর ত্বরণ এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে আলফা। তাহলে দেখো টাউ ইকুয়াল আই আলফা। তাহলে এফ সমান এম এ এই সূত্রটা হয়ে গেল টাউ ইকুয়াল আই আলফা। তাহলে দেখো এটা একটা সূত্র, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা সূত্র, মনে হচ্ছে যে এটা একেবারে সম্পূর্ণ নতুন, কিন্তু আসলে দেখো এটা কিন্তু এই সূত্র থেকেই এটা এসেছে। অনেকটা ওই কোনো একটা মানুষ ধরো রাস্তায় পড়ে আছে, তাকে দেখা যাচ্ছে পাগলের মতো, তাকে যদি সুন্দর করে মেকআপ টেকআপ করে সাজিয়ে গুজিয়ে যদি সামনে আনা হয়, তো দেখা যাবে যে আমরা তাকে চিনতেই পারবো না যে এই লোকটা কি সেই লোক। অনেকটা এরকমই আর কি, মানে এর চেহারা ছিল সাধারণটা, এই চেহারাটাকেই আমরা এইভাবে কনভার্ট করে ফেলছি। তাহলে রৈখিক ক্ষেত্রে যেটা বল আমরা সামনের দিকে প্রয়োগ করি, আর টর্কের ক্ষেত্রে সেটা হলো একটা চাকার উপরে আমরা সোজা প্রয়োগ করি, কিন্তু চাকাটা বৃত্তাকার পথে ঘোরে। তো দেখো এক্ষেত্রে আমরা এল ইকুয়াল আই ওমেগা, টাউ ইকুয়াল আই আলফা দুটো সূত্র পেলাম। এখন এই যে প্রত্যেকটা রৈখিক সরণ, কৌণিক সরণ, রৈখিক বেগ, কৌণিক বেগ, এদের মধ্যে আবার একটা সম্পর্ক আছে। সেটা কি? যেহেতু কৌণিক মানেই হচ্ছে প্রত্যেকটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, আর বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই তার একটা ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ সবসময়ই থাকবে। তাহলে এই রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক হলো এক্স ইকুয়াল আর থিটা, অথবা আমি যদি সরণকে এক্স না দিয়ে প্রকাশ করি, এস দিয়ে প্রকাশ করি, তাহলে এস ইকুয়াল আর থিটা। এটা একটা সূত্র। অর্থাৎ রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক হলো কৌণিক সরণের সাথে জাস্ট ব্যাসার্ধ গুণন করতে হয়। একইভাবে আমি যদি রৈখিক বেগের সাথে কৌণিক বেগের তুলনা করি, তাহলে রৈখিক বেগ ভি সমান হচ্ছে ওমেগা আর, অর্থাৎ রৈখিক বেগ ভি ইকুয়াল হচ্ছে কৌণিক বেগ ওমেগা গুণন হচ্ছে ওই যে বৃত্তাকার পথে যেটা ঘুরছে ওই বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে ত্বরণ যদি এ হয়, ত্বরণ এ সমান হচ্ছে আলফা আর, অর্থাৎ কৌণিক ত্বরণ এবং ব্যাসার্ধের গুণফল হচ্ছে রৈখিক ত্বরণ। ক্লিয়ার? এই প্রত্যেকটা জিনিস একটার সাথে জাস্ট কৌণিকের ক্ষেত্রে আর দিয়ে গুণন হচ্ছে। এখন এইটার ক্ষেত্রে, এই দুটার ক্ষেত্রে একটু ভিন্ন হবে। সেটা কি? আমি সেটা এখানে লিখে দিচ্ছি। সেক্ষেত্রে আমার এই যে কৌণিক ভরবেগ এইটা আগে আসবে, এইটা ইকুয়াল হচ্ছে আর ক্রস পি। এটাকে এই যে এরকম তীর চিহ্ন দিতে হয়। তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটা একটা ভেক্টর। যারা তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো তারা খুব সহজে এটা বুঝতে পারবা, ভেক্টরের এটা হচ্ছে ক্রস গুণন। কিন্তু যারা এখনো ভর্তি হওনি তারা হয়তো এখন বুঝতে পারবে না। আপাতত এটা জেনে নাও যে এই কৌণিক ভরবেগ এল সমান হচ্ছে ব্যাসার্ধ একটা গুণন ইন্টু হচ্ছে ভরবেগ পি। এটাকে বলা হয় হচ্ছে এল ইকুয়াল আর ক্রস পি। এটা পড়া হয় হচ্ছে আর ক্রস পি, এবং এটা ভাঙলে আমরা পাই, যদি আমি এটার মান বের করি, অর্থাৎ এটা হচ্ছে একটা ভেক্টর, এটার মান হচ্ছে আর পি সাইন থিটা। তো এটা থেকে এটা আমরা এমনি পাবো, তবে এটা আমরা একটু মনে রাখবো, এল ইকুয়াল হচ্ছে আর ক্রস পি। তাহলে এখানে দেখো কৌণিক ভরবেগ এল ইকুয়াল আই ওমেগা, আবার এল ইকুয়াল হচ্ছে আর ক্রস পি। তার মানে এই ভরবেগ দিয়ে আমরা, কৌণিক ভরবেগ দিয়ে আমরা দুটো সূত্র পাচ্ছি, এল ইকুয়াল আই ওমেগা, এল ইকুয়াল আর ক্রস পি। এখন আসি আমরা টর্ক সম্পর্কে। যেহেতু জায়গা কম আমি একটু কিছুটা মুছে দেব। এখন হচ্ছে টর্ক। এই টর্কের সাথে সম্পর্ক হলো টর্ক টাউ, এটা তো ওই একইভাবে ভেক্টর চিহ্ন, এই আর ক্রস হচ্ছে এফ। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল এল ইকুয়াল হলো আর ক্রস পি। পি কি? পি হচ্ছে রৈখিক ভরবেগ, এল কি? এল হলো কৌণিক ভরবেগ। এটা হচ্ছে রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে একটা সম্পর্ক। একইভাবে এটা হচ্ছে টর্ক, এটা হচ্ছে বল, অর্থাৎ এটা হচ্ছে সরলরৈখিক বল, এটা হলো কৌণিক বরাবর বল। কৌণিক বরাবর বলটাই হচ্ছে টর্ক। তাহলে টর্ক হচ্ছে আর ক্রস হচ্ছে এফ। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে আর এফ সাইন থিটা। তাহলে দেখো আমরা এল দিয়েও দুটো সূত্র পাইছি, আবার টাউ দিয়েও দুটো সূত্র পাইলাম। টাউ ইকুয়াল হচ্ছে আই আলফা, টাউ ইকুয়াল হলো আর এফ সাইন থিটা, আর এল দিয়ে আমরা দুটো সূত্র পাইছি। তাহলে অলরেডি আমাদের ওই দুটো সূত্র আর এদের মধ্যবর্তী যে সম্পর্ক, এস ইকুয়াল আর থিটা, ভি ইকুয়াল আর ওমেগা, এ ইকুয়াল আলফা আর,
এই যে এতগুলো সূত্র আসলো, এই সূত্রগুলো কিন্তু আসলে আলাদা কোনো কিছু না, জাস্ট এটার সাথে এটার একটা সম্পর্কের মাধ্যমে এই সূত্রগুলো আমাদের তৈরি হলো। এখন আমরা এসএসসি লেভেলে কয়েকটা সূত্র করেছি, আমরা সূত্রগুলো একটু দেখি। যেমন ধরো একেবারে খুব সহজ কয়েকটা সূত্র ছিল, মোট 4টা সূত্র ছিল। একটা হলো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, 9 10 সম্ভবত এটাতে ইউ দেওয়া থাকে, আর এখনকার এইচএসসি লেভেলে দেখবে যে ভি নট দেওয়া থাকে। যাই হোক আমি এটা দিয়ে লিখি, তাহলে ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি, তারপরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আরেকটা কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। একটা সূত্র আছে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে দেখো এই সূত্রগুলো কিন্তু আমাদের একেবারে মুখস্থ সবার, এবং এই সূত্র দিয়ে যে কত কত অঙ্ক করছো তার কোনো ঠিক নাই। তো এই যে সূত্র সেটটা দেখছো, এই সূত্র সেটটা কিন্তু আসলে রৈখিক ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এখন এই রৈখিক ক্ষেত্রে প্রযোজ্য সূত্রগুলোই আমরা যদি কৌণিকে কনভার্ট করি তাহলে দেখো কি হয়। আমরা কিছুক্ষণ আগে বললাম যে এই ভিটা হচ্ছে রৈখিক বেগ, তাহলে রৈখিক বেগের জায়গায় আমরা কি বসাবো? কৌণিক বেগ। তাহলে দেখো রৈখিক বেগের জায়গায় আমি বসালাম হচ্ছে কৌণিক বেগ ওমেগা। আচ্ছা, এখন এই যে ইউ যেটা, এই ইউটা আসলে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, ভি নট দিয়ে লিখি, মানে নট অর্থ হচ্ছে আদি বেগ, আদি বেগ বোঝানোর জন্য ভি নট দেওয়া হয়। তাহলে এটা যেহেতু আদি রৈখিক বেগ, এখন আদি কৌণিক বেগ কত হবে? আদি কৌণিক বেগ হবে হচ্ছে ওমেগা নট প্লাস, দেখো এর পরিবর্তে কি হবে? আলফা, আর টি কি সমান, টি তো টি আছে। তাহলে দেখো আমার সূত্র ছিল ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, এই সূত্রটা হয়ে গেল ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি। তাহলে এই সূত্রটাই দেখো অন্য একটা রূপে কনভার্ট হলো, কিন্তু আসলে এই সূত্রটা কি কোনো ভিন্ন কিছু? কারণ আমি যদি এই সূত্রটা যদি মুখস্থ নাও করি, এই সূত্র থেকেই কিন্তু আমি ডাইরেক্ট এই সূত্রতে আসতে পারবো, মানে এটা আলাদা কোনো সূত্র না। তো আমাদের সাধারণত সবাই যেভাবে শেখায় যে লেখো ওমেগা ইকুয়াল ওমেগা নট প্লাস আলফা টি, এখন এই সূত্রটা আবার কোত্থেকে আসলো? এমনিতেই আমাদের অনেক সূত্র পড়তে হয়, তার উপরে যদি আরও যদি ডাইরেক্ট সূত্র মুখস্থ করানো হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি বার্ডেন হয়ে দাঁড়ায়। এই কারণে আমাদের এই সূত্র থেকেই যে আসলে এটা আসছে, তো এটা মনে রাখলেই কিন্তু এটাতে আমি আসতে পারি। এটা খুব সহজেই একটু টেকনিক করে রাখলেই আমরা এটা মনে রাখতে পারি। একইভাবে এখানে দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার বা ভি নট স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা ইকুয়াল ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা। তারপরে কি হবে? দেখো ভি এর পরিবর্তে লিখলাম ওমেগা, এখানে ভি নটের পরিবর্তে লিখলাম ওমেগা নট স্কোয়ার, মানে ইউ আর ভি নট একই সেই অর্থে আর কি, প্লাস 2 এর পরিবর্তে লিখলাম আলফা। এস এর পরিবর্তে কি হবে মনে আছে? দেখো একেবারে শুরুতে বলেছিলাম স্মরণ হলো এস আর কৌণিক স্মরণ হচ্ছে থিটা। তাহলে দেখো ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। দেখো সূত্রটা একেবারেই ভিন্ন ভিন্ন মনে হচ্ছে না? ওমেগা স্কোয়ার সমান ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, কিন্তু এটা আসলে এই সূত্র থেকে এটা এসছে। একইভাবে যদি আমি অন্যান্য সূত্রগুলো দেখি, দেখো এস, এখানে দেখো শুরুতেই আছে এস, তাহলে এস মানে কি? এস মানে হবে এখানে আমাদের থিটা। তাহলে দেখো থিটা সমান ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, আর এই সূত্রটা হবে হচ্ছে থিটা ইকুয়াল ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে দেখো এই জানা 4টা সূত্র থেকে আমরা অজানা 4টা সূত্র বের করে নিয়ে আসলাম। এখন তোমরা একটু চিন্তা করে দেখো যে আমাদের আসলে সূত্র সংখ্যা অনেক কিছু হয়ে গেল, আর এই সূত্রটাই আসলে এই চ্যাপ্টারের একটা পুরো একটা পার্ট। অথচ এটা তুমি যদি নর্মালি পড়তে যাও এটা অনেক বেশি জটিল মনে হবে, কিন্তু তুমি যদি এভাবে কম্পেয়ার করে পড়ো দেখো অলরেডি আমাদের মোটামুটি মেইন যে সূত্রগুলো এগুলো আমাদের জানা শেষ। এখন আমরা একটা কথা তখন বলেছিলাম, সেটা হচ্ছে ভরের সাথে আমি কি তুলনা করতে পারি? জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকটা সম্পর্কে আমরা হালকা একটু জানার চেষ্টা করব। জড়তার ভ্রামকটা কি? জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক শব্দটা পড়ার আগে এটাকে ইংরেজিতে বলা হয়েছে মোমেন্ট অফ ইনারশিয়া। জড়তার ভ্রামক বোঝার আগে আমাকে বুঝতে হবে জড়তাটা কি। তোমরা হয়তো 9-10 এটা একেবারে শুরুতেই পড়েছো, জড়তা সম্পর্কে আশা করি সবাই জানো যে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে
সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় হচ্ছে জড়তা। কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সে স্থিরই থাকতে চায়, সে যদি গতিশীল থাকে তাহলে সে গতিশীলই থাকতে চায়। যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে থেকে কোনো একটা কিছু প্রয়োগ করি যেটার নাম হচ্ছে বল, সেটা সম্পর্কে আমরা একটু আগে জেনেছি। তাহলে জড়তা কি? জড়তা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটার নাম হচ্ছে জড়তা। এখন জড়তার ভ্রামক কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। ভ্রামকটা আসলে কোনো কিছুর পরিমাপ বোঝাতে ভ্রামক শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ জড়তার ভ্রামক হচ্ছে জড়তার পরিমাপের একটা পদ্ধতি বা সূত্র। অর্থাৎ একটা বস্তুর বা একটা বৃত্তাকার একটা বস্তুর জড়তা কতটুকু সেটা পরিমাপ করা হচ্ছে জড়তার ভ্রামকের মাধ্যমে। কীভাবে? আমরা ধরি যে একটা নির্দিষ্ট একটা অক্ষকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরছে, সেটা বৃত্তাকারও হতে পারে, বিভিন্ন আকৃতিরও হতে পারে। অর্থাৎ এরকম যদি একটা বস্তু থাকে, এর উপরে কেন্দ্র করে কোনো একটা চাকা এইভাবে ঘুরছে, তো যদি সেটা ঘুরে তাহলে এই যে যেটা দেখতে পাচ্ছ হয়তো সিটির ডিস্কের মতো এরকম একটা চাকতি হতে পারে। তো এটা তো আসলে অসংখ্য কণা দ্বারা গঠিত। আমি ধরলাম যে এইখানে একটা কণা আছে, যে এই কণাটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m1, আর এইখান থেকে এদের যে দূরত্ব, এই দূরত্বটা ধরলাম হচ্ছে r1। তাহলে জড়তার ভ্রামক I1 সমান হচ্ছে m1 r1 স্কয়ার। অর্থাৎ জড়তার ভ্রামক হচ্ছে একটা বস্তুর ভর গুণন ওর ব্যাসার্ধের উপরে স্কয়ারের গুণফল, এটা হচ্ছে জড়তার ভ্রামক। তো এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটাতে আর একটা কণা এখানে থাকতে পারে যেটার ভর হচ্ছে m2, ব্যাসার্ধ r2। তাহলে I2 সমান হবে হচ্ছে m2 r2 স্কয়ার। তো এখন একটা বৃত্তাকার একটা বস্তুতে তো কণার সংখ্যা তো এরকম অসংখ্য হতে পারে, একেবারে ধরো n সংখ্যক কণা আছে। তাহলে এরকম I3 সমান m3 I3 r3 স্কয়ার, এরকম করতে করতে এটা চলে যাবে হচ্ছে ড্যাশ 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 in mn rn স্কয়ার পর্যন্ত যাবে। অর্থাৎ আমি যদি টোটাল জড়তার ভ্রামক যোগ করি তাহলে হবে হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস এরকম করে n সংখ্যকের জড়তার ভ্রামক। তাহলে কি হবে? m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ড্যাশ ড্যাশ প্লাস mn rn স্কয়ার। এটাকে যদি আমি সামেশন আকারে প্রকাশ করি, এটাও তোমরা 9 10 এর ম্যাথে শিখেছো যে এরকম করে একটা সাম দিতে হয়, সামেশন এখানে একটা লিখতে হয় হচ্ছে i, এটা কোন জায়গা থেকে শুরু? 1 থেকে শুরু, কোথায় গিয়ে শেষ? এনে গিয়ে শেষ। আর এখানে লিখতে হয় হচ্ছে এটা ছোট হাতে লিখতে হবে mi ri স্কয়ার। এইভাবে আমরা টোটালটাকে আমরা এইভাবে লিখে থাকি আর কি। তাহলে এখন আমরা আসি, তাহলে জড়তার ভ্রামকের যদি সংজ্ঞা দিতে বলা হয় তাহলে আমরা কিভাবে দেব? যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে ওই বস্তুটার ভর এবং ওই কণাটার ভর এবং ওই কণাটার দূরত্বের বর্গের গুণফলের আবার কি সমষ্টি, ভর দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় হচ্ছে জড়তার ভ্রামক। তো এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। জড়তার ভ্রামককে I দিয়ে প্রকাশ করা হয়। এখন আমরা যদি এই বস্তুটার সমগ্র ভর একটা নির্দিষ্ট একটা বিন্দুতে আছে এটা যদি ধরি, অর্থাৎ এই বস্তুটার সমগ্র ভর আছে হচ্ছে এইখানে তার সমগ্র ভর আছে, যেটার ভর হচ্ছে m, আর এখান থেকে এর যে ব্যাসার্ধ, অর্থাৎ এটা যদি একটা বস্তু হয় এই সব ভর মনে করলাম এখানে আছে, অর্থাৎ এই ভরটা যদি সব সাম করি তাহলে যে ভর হয় সেটাকে আমি বড় হাতের m দিয়ে প্রকাশ করলাম। তাহলে বড় হাতের m দিয়ে যদি প্রকাশ করি তো তাহলে এই যে ব্যাসার্ধ এগুলো তো তখন একটা হয়ে যাবে। তো এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটার নাম হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দিয়ে প্রকাশ করি? তো তখন ওই যে আমরা লিখেছিলাম I ইকুয়াল হচ্ছে সামেশন I ইকুয়াল 1 থেকে n mi ri স্কয়ার, এটাকে আমরা সরাসরি I ইকুয়াল বড় হাতের m
কে স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি যদি প্রত্যেকটা বস্তুর ভর একটা জায়গায় কেন্দ্রভূত আছে আমরা ধরে নিই। তাহলে সেক্ষেত্রে কে এর মান কি হবে, কে স্কোয়ার সমান আই বাই এম, অতএব কে ইকুয়াল হচ্ছে √i ডিভাইডেড বাই এম। এই সূত্রটা দিয়ে আমরা সহজে চক্রগতির ব্যাসার্ধ আমরা বের করতে পারি। চক্রগতির ব্যাসার্ধ আসলে কিছুই না, এটা হলো একটা বস্তুর সমগ্র ভর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ধরি, তাহলে ওই বিন্দু থেকে এই যে অক্ষ, সেই অক্ষের যে দূরত্ব সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এখন এই জড়তার ভ্রামক সম্পর্কিত এটা হচ্ছে মেইন সূত্র, তবে জড়তার ভ্রামক সম্পর্কিত আরো কয়েকটা বিষয় আছে, সেটা একটু হালকা একটু ব্যতিক্রম, সেই জিনিসটা একটু কয়েকটা সূত্র আমি একটু লিখে দেব। একটা হচ্ছে যদি এরকম কোনো কথা লেখা থাকে, আমি একটু কথাটা লিখে দিই। কথাটা হচ্ছে একটি সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই। এই কথাটার অর্থ কি আমি একটু পড়ি, দেখো। বলছে যে একটি সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। কিছু বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, এটা হলো দেখো, বলছে একটি সরু ও সুষম দণ্ড ধরলাম, যদিও এটা সরুও না আবার সুষমও না, ধরে নিলাম যে এটা একটা খুবই চিকন সরু এবং একটা সুষম দণ্ড। এটা কি হবে, মধ্যবিন্দু দিয়ে। তাহলে এটার মধ্যবিন্দু মাঝখানে মনে করো এটা হচ্ছে এর মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের সাথে লম্ব হবে, অর্থাৎ এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সাথে লম্বালম্বী হবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। অর্থাৎ এটা হচ্ছে যদি এইটার মাঝখানে যদি এটা হয়, এইটার সাপেক্ষে যদি বস্তুটা যদি এইভাবে যদি ঘোরে, তখন জড়তার ভ্রামকটা কি হবে। অর্থাৎ এটা হলো একটা বস্তু, এই বস্তুটার মাঝখান দিয়ে একটা অক্ষ গেছে, এই টোটাল বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে হাতের মনে করো এল। টোটাল বস্তুটার দৈর্ঘ্য যদি এল হয়, তখন জড়তার ভ্রামক আই হবে হচ্ছে 1/12 m এল স্কোয়ার। মাঝখান দিয়ে যদি যায় এবং সেটা যদি এইভাবে যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে 1/12 m এল স্কোয়ার। মানে জড়তার ভ্রামকের মেইন সূত্র হচ্ছে I = mr²। এটা হচ্ছে কমন সূত্র, কিন্তু এগুলো হচ্ছে আমি যেটা এখন দেখাচ্ছি এটা হলো কয়েকটা স্পেশাল কেস, এবং এই কেসগুলোর ক্ষেত্রে আমাদের এই জড়তার ভ্রামকের সূত্র একটু চেঞ্জ হয়। এটা একটু আমরা জাস্ট দেখার চেষ্টা করছি। এরপরে একটি সরু সুষম দণ্ডের এখানে ছিল মধ্যবিন্দু দিয়ে, এখন আমরা দেখব হচ্ছে প্রান্ত বিন্দু দিয়ে। একটি সরু ও সুষম দণ্ডের প্রান্ত বিন্দু দিয়ে যদি একটা অক্ষ যায়, তখন কি হবে। অর্থাৎ এই যে আমার যে অক্ষটা, এই অক্ষটা এতক্ষণ ছিল হচ্ছে মাঝখান দিয়ে ছিল, কিন্তু এটা মাঝখান দিয়ে না হয়ে এবারে অক্ষটা যদি এই দিক বরাবর হয়, অর্থাৎ আমি যদি এই দিক বরাবর অক্ষ ধরে যদি এটাকে যদি এইভাবে যদি ঘুরাই, অর্থাৎ বস্তুটা যদি এইভাবে যদি ঘুরে, তখন এর জড়তার ভ্রামক কি হবে। সূত্রটা একেবারেই সহজ, জাস্ট তখন এখানে 1/12 এর জায়গায় হচ্ছে 1/3, অর্থাৎ মাঝখান দিয়ে গেলে 1/12 m এল স্কোয়ার আর মাঝখান দিয়ে গেলে 1/3 m এল স্কোয়ার। আশা করি খুব বেশি কঠিন লাগার কথা না, শব্দটা একটু বোঝার চেষ্টা করবে। একটি সরু সুষম দণ্ড, এটা হলো সরু সুষম দণ্ড, এটা হচ্ছে প্রান্ত বিন্দু, আর তখন ছিল হচ্ছে এটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে গেলে 1/12 m এল স্কোয়ার আর প্রান্ত বিন্দু দিয়ে গেলে 1/3 m এল স্কোয়ার। এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি তোমাদের প্রশ্নে যদি এই কথাটা লেখা থাকে, সেটা হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি, তারপরে আরো হয়তো এই সম্পূরক আরো অনেক কথা হয়তো বলা থাকবে।
তোমার দেখতে হবে যে পাতলা বৃত্তাকার চাকতি কথাটা লেখা আছে কিনা। যদি পাতলা বৃত্তাকার চাকতি লেখা দেখতে পাও, পাতলা বৃত্তাকার চাকতি বিষয়টা আসলে কি, এটা অনেকটা তোমার হচ্ছে বলা যায় যেমন সিডি ডিস্ক যেটা আর কি, ওটা পাতলা বৃত্তাকার চাকতি। সিডি ডিস্কের মাঝখান দিয়ে তুমি যদি অর্থাৎ এই সিডি ডিস্ক যদি তুমি এর উপরে বসায় দাও, দিয়ে যদি ওটাকে যদি ঘুরাও, তাহলে এটা এটা হলো অক্ষ, এর সাপেক্ষে পাতলা বৃত্তাকার চাকতিটি ঘুরছে। এরকম যদি হয়, এরকম যদি হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে আই ইকুয়াল হলো হাফ এম আর স্কোয়ার। অর্থাৎ এটা একটা চাকতি, এই চাকতির মাঝখান দিয়ে আসলে ছবিতে তো এইভাবে দেখানো যায় না, মানে এই বরাবর যদি ঘোরে তাহলে এটা হলো এর ব্যাসার্ধ আর এটা হচ্ছে এর ভর। অর্থাৎ এক্ষেত্রে হবে হচ্ছে আই ইকুয়াল হলো হাফ এম আর স্কোয়ার। আর আরেকটা কথা আছে 4 নম্বর পয়েন্ট, তবে সূত্র একটাই, সেটা হচ্ছে নিরেট সিলিন্ডার। নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার বিষয়টা কি, যেমন ধরো তুমি যদি একটা মোটা যদি একটা পাইপ নাও, পাইপের মাঝখানে যদি ফাঁকা হয়, তাহলে মনে করো এটা একটা পাইপ, আর এই পাইপের মাঝখান দিয়ে যদি অক্ষ হয়, সেই অক্ষের সাপেক্ষে যদি এটা যদি এইভাবে যদি ঘোরে, তখন সেটা হচ্ছে নিরেট সিলিন্ডার। অর্থাৎ যদি একটা সিলিন্ডার যদি এরকম হয়, এটা যদি একটা সিলিন্ডার হয়, এইটার মাঝখান দিয়ে যদি অক্ষ হয় আর কি, এটার মাঝখান দিয়ে যদি অক্ষ হয়, এইটার সাপেক্ষে যদি এটা ঘোরে, তাহলেও আমাদের সূত্র হচ্ছে আই ইকুয়াল হচ্ছে হাফ এম আর স্কোয়ার। আমাদের এই জাস্ট তিনটাই সূত্র, বৃত্তাকার পাতলা বৃত্তাকার চাকতি এবং নিরেট সিলিন্ডার, এই দুটো কথা বলা থাকলে আই ইকুয়াল হচ্ছে হাফ এম আর স্কোয়ার। আর যদি একটা সুষম যদি একটা দণ্ড হয়, তার যদি মাঝখান দিয়ে হয়, তাহলে 1/12 এম আর স্কোয়ার, সরি 1/12 এম এল স্কোয়ার, আর এক প্রান্ত দিয়ে হলে 1/3 এম এল স্কোয়ার। আমরা জাস্ট যদি এতটুকু জানি, তাহলে জড়তার ভ্রামক সম্পর্কে আমাদের মোটামুটি সব কিছু জানা হয়ে যাবে। তো এখন আমাদের ফিজিক্স পড়ার যে নিয়ম, সেটা হলো আমি এতক্ষণ ধরে তোমাদের এই যতটুকু থিওরি পড়ালাম, এই থিওরির ভেতরে অনেকগুলো সূত্র আসছে তোমরা দেখলাম। তো এই যে সূত্রগুলো, এখন নিয়ম হচ্ছে প্রত্যেকটা সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, প্রত্যেকটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। আমি যদি শুধু সূত্রগুলো যদি দেখে রেখে দিই, তাহলে কিন্তু আমার ওই সূত্র বেশিক্ষণ মনে থাকবে না, আমার প্রত্যেকটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তো এখন কথা হলো, আমি হচ্ছে যখন পড়াই তখন এইভাবে শেষ করার পরে আমি অঙ্ক শুরু করি। তো এখন যেহেতু আসলে ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি প্রায় 40 মিনিটের দিকে চলে যাচ্ছে, তো যার কারণে আমি অঙ্ক আজকে আর করাচ্ছি না। তো আশা করি থিওরিগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং যে সূত্রগুলো তোমরা দেখলা, কোনো একটা বই তোমরা হাতে নিবা, জাস্ট নিয়ে সূত্রগুলো দেখে ওগুলো দেখে অঙ্ক করার চেষ্টা করবা। তো আজকের মতো তাহলে এ পর্যন্তই। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর হচ্ছে আমি চাকরি সম্পর্কিত অর্থাৎ ম্যাথের যে ক্লাসটা, এটা ইনশাল্লাহ আমি আগামীকাল নেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।